ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। আজ ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস। কর্তব্য পথে সেনার বীরত্ব আজ সকাল থেকে দেখলাম আমরা এবং দেখলো গোটা পৃথিবী। ইন্দোনেশিয়ার সেনার ১৫২ জন সদস্য এই কুচকাওয়াজে অংশ নেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট প্রাবোwo সুবিয়ান্তো। ভারতের শৌর্য দেখছে যখন বিশ্বের গোটা বিশ্ব, ঠিক তখন প্রতিবেশী দেশ বাংলাদেশে এক অদ্ভুত পরিস্থিতি। ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, নারী বিদ্বেষ এমন জায়গায় পৌঁছেছে যে নতুন নতুন ফতোয়া প্রতিদিন আনতে আসছে বাংলাদেশে। আর এর মধ্যে মরার ওপর খাঁড়ার ঘা। কিরকম? ডোনাল্ড ট্রাম্প আজকে জানিয়ে দিলেন যে এই মুহূর্তে আর কোনো ত্রাণ পৌঁছবে না বাংলাদেশে। সব থেকে বড় খবর, দিনের সব থেকে ব্রেকিং নিউজ বলা যেতে পারে। ক্ষমতা বসার পরে, মাসরাতে বসার পরে ডোনাল্ড ট্রাম্প সবে 20 তারিখে শপথ নিয়েছে, 20 তারিখে তিনি শপথ নিয়েছেন এবং তারপরই প্রথম পদক্ষেপ, বোধহয় কড়া পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের, সেটা হচ্ছে বাংলাদেশকে সমস্ত রকমের ত্রাণ পাঠানো বন্ধ করা। প্রশ্ন হচ্ছে এবার বাংলাদেশ কোন পথে যাবে? এই মুহূর্তে উভয় সংকটে বাংলাদেশ। ভারতের তরফ থেকে ইতিমধ্যেই ব্যাপারটাকে ভালোভাবে দেখা হচ্ছে না, সেটা স্পষ্ট, কারণ না হলে সীমান্তে কাঁটাতার বসানোর নির্দেশ কখনো দেয় না কেন্দ্র। এতদিনে এত সরকার বদল হয়েছে, কখনো কেউ বাংলাদেশের সঙ্গে সীমান্তে কাঁটাতার বসাতে বসায়নি, কিন্তু এবার বসাচ্ছে, কারণ এবার তারা বুঝতে পেরেছেন যে এবার যাদের হাতে এই প্রতিবেশী দেশ, তারা দেশকে আসলে জঙ্গি দেশ বানাতে চায়, জঙ্গিস্তান বানাতে চায়। তো এবার কোনো আপোষ নয়, বরং বেশ একটু কড়া পদক্ষেপ, একটা কড়া বার্তাও বটে। আর তার ওপর মরার ওপর খাড়ার ঘা হচ্ছে আমেরিকা থেকে আসা সমস্ত ত্রাণ এবার হয়ে যাচ্ছে বন্ধ। কোন রকম ত্রাণ আসবে না। তাহলে কি উপায়? কি উপায় বাঁচবে ইউনূসের তৈরি করতে চাওয়া জঙ্গি দেশ? পাকিস্তান সাহায্য করবে, আর ওদিকে চীন। কিন্তু মায়ানমার ইস্যুতে আমরা দেখলাম যে সেখানে পর্যন্ত চীন কিন্তু বাংলাদেশকে পাশে নয়, বরং ভারতকে পাশে চায়। অতএব বাংলাদেশকে হাতে পেয়ে ইউনূস ভেবেছিলেন যে যেভাবে কোথাও জো বিডেনের অঙ্গুলি হেলনে বাংলাদেশকে চালাবে, ঠিক সেভাবে আর চলতে চাইছে না। কিন্তু কেনই বা চলতে চাইবে এভাবে? আমেরিকা আগেই, ডোনাল্ড ট্রাম্প আগেই তাকে বলে রেখেছিল যে কোনোভাবে যদি হিন্দু নিধন বন্ধ না করেছে তাহলে কিন্তু তার পরিণতি ভয়ঙ্কর হবে। আর হিন্দু নিধন বন্ধ তো দূরস্থান, আজ তালিকা দিয়ে পরিসংখ্যান দিয়ে দেখাবো শুধুমাত্র শেষ কয়েকটা দিনে আরো কত কত অত্যাচারের খবর সামনে আসছে। আজ পর্যন্ত চিন্ময় কৃষ্ণ প্রভুর কোনো শুনানির বন্দোবস্ত হলো না ঠিক করে। বিনা কারণে, বিনা দোষে একজনকে জেল বন্দি করে রেখেছে, কারণ তিনি হিন্দু ধর্মকে রক্ষা করতে চাইছিলেন বলে। এবার কি করবে মোহাম্মদ ইউনূস? একটাই উপায় রয়েছে, যে এইভাবে এই জায়গা থেকে হয় পালিয়ে যাওয়া, না হয় অবিলম্বে সূত্রে যাওয়া। কিন্তু সূত্রে যাওয়ার কোনো রকমের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। দেখুন দেশটাকে কোন জায়গায় নামিয়ে নিয়ে এসছে মোহাম্মদ ইউনূস। হিন্দুদের উপর নির্যাতন তো কমেইনি, উল্টে তালিবান শাসনের পথে আরো এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। কেন? বাংলাদেশের শিল্প স্বাধীনতায় হাতকড়া পরানোর কাজ চলছে এই মুহূর্তে। বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরিমণি টাঙ্গাইলের এলেঙ্গায় হারল্যান্ড স্টোর নামের একটি কসমেটিক শোরুম উদ্বোধন করতে তার যাওয়ার কথা ছিল, কিন্তু সেই অনুষ্ঠান যাতে তিনি করতে না যেতে পারেন, তার জন্য ক্রমাগত নাকি তাকে হুমকি দেওয়া হচ্ছিল। আচ্ছা, কসমেটিক স্টোরের উদ্বোধন করবেন একজন অভিনেত্রী, এতে সমস্যা কোন জায়গায়? কিন্তু হুমকি দেওয়া হচ্ছিল নাকি? চাপে পড়ে শেষ পর্যন্ত সেই কসমেটিক স্টোরের উদ্বোধনটা বাতিল করেন অভিনেত্রী পরিমণি এবং তার উদ্যোক্তারাও। এখানেই থেমে থাকা নয়, 2021 সালের এক ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যার চেষ্টার অভিযোগ ওঠে। 26 জানুয়ারি 2025 সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে। তবে শুধু অভিনেত্রী নন, তার ড্রেস ডিজাইনার
বেগদাদি জিমির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সুর চড়িয়েছেন বাংলাদেশের অভিনেত্রী। কি লিখছেন তিনি? তিনি লিখছেন যে এতদিন চুপ করে থাকা যায় নাকি। সোশ্যাল মিডিয়ায় লিখছেন পরিমণি, কারণ এবার যে ধরনের নিয়ম নিষেধাজ্ঞা আসতে চলেছে তা আরো ভয়ঙ্কর দিকে ঠেলে দেবে বাংলাদেশের বিনোদন জগতের অভিনেতা অভিনেত্রীকে। পরিমণি নিজে লিখছেন সোশ্যাল মিডিয়ায় যে এতদিন চুপ করে থাকা যায় নাকি, পরাধীন মনে হচ্ছে, শিল্পীদের এত বাধা কেন আসবে, অনিরাপদ অনুভব করছি, লিখছেন পরিমণি। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? মেহজাবিন পড়শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন? ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কি বলার আছে আর? এদেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে কি আমরা ধরে নেব যে আমরা ইমোশনালি ব্যবহার হচ্ছিলাম নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে, লিখছেন পরিমণি। কারণ তিনি বুঝতে পারছেন যে সময় অন্য ইন্ডিকেশন দিচ্ছে। যেভাবে দেশটা জঙ্গি দেশ হওয়ার দিকে একটু একটু করে ঠেলে দিচ্ছে মোহাম্মদ ইউনূস, এ ধরনের জঙ্গি কার্যকলাপ, তালিবানি শাসন, তালিবানি প্রথার দিকে সহমত জানাচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, এরপর কিন্তু কেউ পার পাবে না। পরিমণি আওয়ামী লীগের কোনো নেত্রী নন, তিনি বাংলাদেশের অস্থায়ী সরকারের কট্টর বিরোধী এমনটাও নয়। তাহলে আসলে ইউনূস সরকার চাইছে, তাহলে এমন কি হলো যে বাধ্য হয়ে পরিমণি এটা লিখলেন? আসলে ইউনূস সরকার চাইছে এক তালিবানি আইন প্রতিষ্ঠা করতে। বাংলাদেশের সেনাবাহিনীর শুধু এখানেই শেষ নয়, এরপরে এই মুহূর্তে আরো একটা নতুন জিনিস, নতুন খবর দেখাই। আজকের আরো একটা ব্রেকিং নিউজ, যে নোটিশ আমাদের হাতে এসে পৌঁছেছে, তা হলো বাংলাদেশের সেনাবাহিনীর নারী সেনা সদস্যদের এখন থেকে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরাটাও নাকি বাধ্যতামূলক করলে ইউনূসের অস্থায়ী সরকার। এতদিন তাদের জন্য অনুমতি ছিল না, যারা সেনাবাহিনীতে রয়েছেন তারা কি করে হিজাব পরে যুদ্ধে যাবেন? কিন্তু রবিবার বাংলাদেশের সেনাবাহিনীর সদর দপ্তর থেকে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে আগে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। সাধারণ জওয়ান থেকে শুরু করে অফিসার পর্যন্ত নারী সেনা সদস্যরা সেনা ইউনিফর্মের ওপরে হিজাব পরতে বাধ্য থাকবেন। কি বুঝছেন? শুধু ইসলাম নয়, হিন্দু মহিলাদেরও স্কুল কলেজে হিজাব পরতে বাধ্য করা হচ্ছে। এই দেশটা সত্যি সত্যি কি চাইছে? হিন্দুদেরকে বাংলাদেশে গরু খেতে হবে, বাংলাদেশে হিন্দু মহিলাদেরকে হিজাব পরতে হবে, কেন? ওয়াই? খুব গুরুত্বপূর্ণ একটা ফতোয়ার বাইট শোনাবো আপনাদের, দেখুন। আমাদেরকে বলছে যে তোমরা কোরআন শরীফের সূরা মুখস্থ করবা, 7 দিনের মধ্যে অর্থসহ সূরা মুখস্থ করবা, তার নাইলে হিজাব করবা। হিজাব থেকে ওরা হিজাব করতে বলছে, আবার পর্দা করতে বলছে। তাই পর্দা না করলে তোমাদের শরীর মেয়েরা ছেলেরা দেখতে পাবে, গাল দেয় ক্লাসে, আবার স্যারেরা বাজেভাবে আমাদেরকে গালি দেয়। আমাদের ক্লাসে যে স্যার বললো যে তোমরা হিন্দু মেয়েরা কয়েকজন আছে দাঁড়াও, তারপর আমরা দাঁড়াইলাম, বলতেছে তোমরা হিজাব করো না কেন? বললাম যে স্যার আমরা হিজাব কেন করবো, স্কার্ফ করবো। হয় না, তোমরা যে হিজাব করো না, তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো, ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয়, এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না। তারপর বাজেভাবে নোংরা ভাষায় গালি দেয় স্যার, তারপর বলে যে হিজাব পরে আসবা, পরের দিন থেকে পরে আসবা। কি শুনলেন? স্কুল ফেরত হিন্দু মেয়েরা, আমরা মুখটা দেখাইনি, ব্লার করে দিলাম, কি মারাত্মক অভিযোগ করছেন তারা। হিজাব পড়তে না চাইলে অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে হিন্দু স্কুল পড়ুয়াদের, মহিলা স্কুল পড়ুয়াদের, বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে। পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশে এই নিয়ম চালু আছে, বাংলাদেশ আসলে সেই পথেই হাঁটছে। শুধু তাই নয়, বহু বিবাহেও এবার আরও এক ধাপ এগিয়ে গেছে ইউনূসের সরকার। বিয়ে করতে গেলে আর কর দিতে হবে না বাংলাদেশে। এতদিন বিয়ে রেজিস্ট্রি করাতে গেলে সরকারের ঘরে টাকা দিতে হতো পাত্রপক্ষকে, কারণ না হলে ইচ্ছে মতো এক একজন অনেক অনেক সংখ্যা বিয়ে করে বসে থাকবেন, গোটা সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। কিন্তু এখন থেকে বিয়ে করতে আর কর দিতে হবে না সে দেশে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বিয়ে করার ক্ষেত্রে আগে কর দিতে হতো নির্দিষ্ট হারে, যত বেশি বিয়ে তত বেশি কর, এটাই নিয়ম ছিল, যাতে এই স্বেচ্ছাচারিতা বন্ধ করা যায়। এখন আর সেরকম কোনো কর লাগবে না বিয়ে করতে গেলে, অর্থাৎ বিয়ে করার খরচ কমে গেছে বাংলাদেশে, মজা করে বলাই যায়, কারণ এবার আসলে যা খুশি তাই করার ছাড়পত্র দেওয়া হলো। এই বিষয়তেও একটা গুরুত্বপূর্ণ বাইট সামনে এসেছে বাংলাদেশের
ম্যারেজ ল নিয়ে। এতদিন পর্যন্ত এই কর থাকতো যাতে নিয়ন্ত্রণে রাখা যায়, যাতে দেশটা তালিবানি না শাসনের কায়দায় মানে হাতে না চলে যায়, আফগানিস্তান না হয়ে যায়। কিন্তু এবার সেখানেও নিয়ম শিথিল হয়ে গেল। দেখুন কি বলছে। বিবাহ সম্পাদনে আরোপিত একটা কর ছিল, আইন মন্ত্রণালয় অযৌক্তিক কর আরোপকে বাতিল করেছে। এটা হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত করা কাজ। আর পরবর্তীকালে আপনাদের জানাবো আমরা দেওয়ানি এবং ফৌজদারি আইনের ফৌজদারি কার্যবিধি যেটা আছে সেখানে আরও কিছু এরিয়া আইডেন্টিফাই করেছি। এরকম 15 থেকে 20টা এরিয়া অলরেডি আইডেন্টিফাই করেছি। আমরা সমস্ত আইনগত সংস্কার আশা করি আগামী 6 মাসের মধ্যে আমাদের যে প্রত্যাশা আছে সবগুলো আইনগত সংস্কার করে যাব। এখন আমরা যতগুলা সংস্কারই করব, আপনারা জানেন সরকারের পক্ষ থেকে বিচার বিভাগের সংস্কার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা এই সংস্কার কমিশনের কাছ থেকে ওনাদের সম্মতি নিয়ে, ওনাদের সাথে সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করার চেষ্টা করছি যাতে এটা কোঅর্ডিনেশন থাকে। কি ছিল এই পুরনো আইনে? প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করলে কর দিতে হতো 100 টাকা। প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করলে 5000 টাকা। আর 2 স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ে করে ফেললে 20,000 টাকা। চতুর্থ বিয়ে যদি করার ইচ্ছে থাকতো কারো, সেক্ষেত্রে কর দিতে হতো সেটা 50,000 টাকা। যার ফলে এই একাধিক বিবাহ, বহু বিবাহ, এটাতে নিয়ন্ত্রণ করা গিয়েছিল, হ্রাস টানা গিয়েছিল। কিন্তু সেই কর তুলে দেওয়ায় আবারও বহু বিবাহের পথে এগিয়ে গেল ইউনূসের দেশ। কত বড় লজ্জার প্রতিবেশী দেশে প্রত্যেক মুহূর্তে স্বেচ্ছাচারিতার এক একটা নিদর্শন তৈরি করা হচ্ছে। মেয়েরা হিজাব পরে থাকবে, হিজাব পরে সেনাবাহিনীতে যাবে। এরপর পরিমণির আশঙ্কা অমূলক নয়। এভাবে দেশটা এগোতে থাকলে বা বলা হলে পিছুতে থাকলে আর কদিন বাদে হিজাব পরে তাদেরকে খবর পড়তে হবে, হিজাব পরে তাদেরকে সিনেমায় অভিনয় করতে হবে। বাংলাদেশের সংসদেও মহিলাদের জন্য কোটা তুলে দিতে এবার আশ্রয় নেমে পড়েছে ইউনূসপন্থীরা। তাদের বক্তব্য, মহিলাদের জন্য কোনো কোটার দরকার নেই। মহিলারা কোটা কেন পাবে? এ দেশটায় মহিলাদের জন্য কোটা নেই, এ দেশটার সংখ্যালঘুদের জন্য কোটা নেই, আছেটা কি? ফয়জুল করিমের বক্তব্য শোনাবো, শুনুন। সংবিধান সংস্কার, সেখানে প্রায় 505টা আসন রাখা হয়েছে। আসন কম হোক বেশি হোক, কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে। মহিলাদের জন্য সংরক্ষিত আসন 100, এটা আমরা মানি না। যে সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয়, এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয়। কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হই নাই। নির্দিষ্ট কোনো কোঠা আমরা চাই না, কোনো মহিলাদের জন্য নির্দিষ্ট কোঠা থাকবে না। তারা নির্বাচন সরাসরি করবে। কাজী আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটা আমরা মানতে পারি না, এইটা আমরা চাই না। মেয়েরা ছেলেরা দেখতে ভাবে গাল দেয়, ক্লাসে আবার স্যারেরা বাজেভাবে আমাদেরকে গালি দেয়। এলাকার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। বিবাহ সম্পাদনে আরোপিত একটা কর ছিল, আইন মন্ত্রণালয় অযৌক্তিক কর আরোপকে বাতিল করেছে। সত্যি তাই, দেশটা বলছে দেশটার নাম বদল করে দেওয়া। আমার মনে হয় কি এই ধরনের নাম রাখলে বোধহয় সব থেকে ভালো হয়। যে আসলে গোটা দেশটাই যেভাবে কোথাও একটু একটু করে পিছিয়ে যাচ্ছে, নামটা বদলে বাংলাদেশ থেকে হিজাব দেশ করে দিলেই বোধহয় ভালো হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ, রয়েছেন সাংবাদিক রক্তিম দাস, রয়েছেন সনাতনী প্রতিবাদী বলরাম বোস এবং রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার তানিয়া আমির।
প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি তানি আপনার কাছে আসবো, তবে তার আগে আমি শুরুতে আসি একবার। আমাদের সঙ্গে রয়েছে স্টুডিওতে বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ। বিমল দা, এতদিন ধরে যে কনফিডেন্স ছিল যে পাকিস্তান সাপোর্ট করবে, চীন সাপোর্ট করবে, ট্রাম্প একদিকে হাত তুলে নিয়েছে, আর তুলে না নেওয়ার কোনো কারণ ছিল না। আর দেশটা যেভাবে কোথাও একটু একটু করে পিছোচ্ছে তালিবানি শাসনের দিকে, আমি কিছুক্ষণ আগে পরিমণির একটা পোস্ট তুলে বলছিলাম যেভাবে কোথাও আপাতমস্তক ঢেকে সেনাবাহিনী থেকে সর্বত্র ইউনূসের শাসন চালানোর প্ল্যান করছে তালিবানি শাসন, এরপরে ট্রাম্পের এই একটা আঘাতে আদেও নড়াচড়ে বসবে নাকি মনে হচ্ছে এর কোনো শেষ নেই? যতক্ষণ না পর্যন্ত দেশটা পুরোপুরি শেষ হবে ততক্ষণ পর্যন্ত ইউনূস অন্তত ক্ষান্ত দেবে না, রণে ভঙ্গ দেবে না, কি মনে হচ্ছে? না দেখো, এই ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠীগুলো একদম আমি ক্যাটেগরিক্যালি বলছি ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠী। কারণ আমাদের দেশে কিছু বামপন্থী আছে, নির্লজ্জ, অশিক্ষিত, অসভ্য বামপন্থীদের দল। যখনই এটা মানে আলোচনা করতে হয় তখন এটা হিন্দুদের কথা তুলে দেয়। হিন্দুরা কখনো ফান্ডামেন্টালিস্ট হয় না, হিন্দু ধর্ম এটি উদার ধর্ম, এটা বলেই বলছি এটা একদল ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠী। এইটা যে কাণ্ডটি করছে তারা পরিষ্কার প্রথমে হিন্দুদের মেরেছে, হিন্দু মেয়েদের ওপর আক্রমণ করেছে, হিন্দু মেয়েদের নির্লজ্জভাবে তাদের জীবন সম্মান নিয়ে খেলেছে। এরপরে যে রাস্তার দিকে এগোচ্ছে সেটা হচ্ছে তালিবানি শাসন। তালিবান একটা ফ্যাক্টর হিসেবে আফগানিস্তানে প্রথম এসেছিল 1994 সালে। আমরা দেখেছিলাম যে তালিবানিরা সেখানে কিন্তু আস্তে আস্তে ঘাঁটি গাড়তে শুরু করেছে এবং তারপর ওরা গোটা আফগানিস্তান থেকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এই তালিবানিদের একটাই কিন্তু লক্ষ্য, সেটা হচ্ছে সেখানে একটা কথা পুরুষতান্ত্রিকতা। পুরুষরা দাড়ি রাখবে, গোঁফ রাখবে না, দাড়ি রাখবে, মাথায় টুপি পরবে এবং তারা একাধিক বিয়ে করবে। মেয়েদের মাথা থেকে পায়ের নখ অবধি কোথাও যদি কিছু মানে একটা অংশ দেখা যায় তাহলে তাদের প্রকাশ্যে বেত্রাঘাত করা হবে, মাথা কাটা হতে পারে। জানি না আফগানিস্তানে, বাংলাদেশে এইগুলো চালু হতে যাচ্ছে কিনা। আরবের অনেক দেশে আছে, প্রকাশ্যে হাত কেটে দাও, তারপরে ইট ছুঁড়ে মারো, পাথর ছুঁড়ে মারো, পুঁতে দাও জ্যান্তভাবে। এই ধরনের এই অবস্থায় যাচ্ছে কিনা বাংলাদেশ আমি জানি না। এবং এটা যেদিকে যাচ্ছে, এই সমস্ত অশিক্ষিত একদল ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠী বাংলাদেশে যা শুরু করেছে তাতে গোটা দেশটা ক্রমে একটা ভয়াবহতার দিকে এগোচ্ছে। এটা একটা দিক। অন্য দিক যে ডোনাল্ড ট্রাম্প আসার পরে প্রথম যেটা আঘাতটা করেছেন উনি, সেটা কিন্তু ওই দেশে যে আর্থিক সহায়তা আস্তে আস্তে বন্ধ করছেন। বাংলাদেশের এখন যা অবস্থা, শেখ হাসিনা দেশটাকে যে জায়গায় নিয়ে গেছিলেন, বিভিন্ন ডেভেলপমেন্ট প্যারামিটারে দেশটা যতটা উন্নতি করেছিল, এই সমস্ত অশিক্ষিত, অসভ্য, একদম পিছিয়ে পড়া লোকগুলোর হাতে শাসন চলে যাবার ফলে দেশটা পেছোচ্ছে। শুধু পেছোচ্ছে না, গোটা দেশটা একটা অন দ্য ভার্জ অফ এ ফেমিন, লার্জ স্কেল ফেমিন হতে চলেছে এবং গোটা দেশে বহু মানুষ না খেয়ে মারা যাবার একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। সেখানে যদি এই ধরনের অবস্থা হয়, মানে আমেরিকা যদি সাহায্য বন্ধ করে দেয়, অন্যান্য দেশ যদি ধীরে ধীরে হাত গুটিয়ে নেয়, তাহলে কিন্তু দেশের অবস্থা আরো খারাপ হবে। আমরা তাতে কিছু যাবে আসবে না মোহাম্মদ ইউনূসের, কারণ একটা অ্যাসাইনমেন্টের মতো তিনি এসেছেন এই দেশে। মিশন একটা নেওয়া হয়েছিল যাতে এই সমস্ত দেশটাকে সর্বনাশ করে জঙ্গিদের জন্য একটা মুক্তাঞ্চল তৈরি করে দেওয়া যায়। মোহাম্মদ ইউনূসের একটা পার্সোনাল এজেন্ডা ছিল। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনা বেশ কিছু মামলা করেছিলেন এবং ওকে পেলে জেলে ঢোকাতেন। ও এসেছিল নিজের সমস্ত ওই মামলাগুলোকে উইথড্র করাতে। উইথড্র হয়ে গেছে, এবার বোধহয় এখন উনি দেশের বাইরেই আছেন, জানি না দেশ ফেরার কোনো সম্ভাবনা আছে কিনা। এখন ওনার কাজ তো মিটে গেছে। ওনার শোনা যাচ্ছে ওনার যারা নিজের লোক তার বিরুদ্ধে আমেরিকায় নাকি তদন্ত শুরু হয়েছে, ফলে তিনি নিজেও যথেষ্ট বিপদে রয়েছেন। সমস্যা হচ্ছে এই যে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট এলিমেন্টগুলো, এরা তো আধুনিক বিজ্ঞান মানে না, ওরা তো একদম উল্টো দিকে হাঁটতে থাকে। এরা এখনো এমন এমন অদ্ভুত সব যুক্তি দেয়, সেই যুক্তি দেখলে মনে হবে ওই মধ্যযুগে মানে সেটাই হচ্ছে। তাই করছে, এটাই করানোর জন্য চেষ্টা করা হয়েছিল। আজকে পরিমণির কথা বলছি, একজন অভিনেত্রী, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিয়েছে। সে কোথাও কোনো কসমেটিক স্টোর উদ্বোধন করতে পারবে না। আমার তো মনে হচ্ছে এবার বিনোদন জগৎটাকে হিজাবের মধ্যে, বোরখার মধ্যে ঢুকিয়ে দেবে ইউনূসের বলে দিচ্ছে। তাদের উপর ইউনূসের নিয়ন্ত্রণ নেই, কি হবে আমি বলে দিচ্ছি। ঘুমন্ত দৈত্য জেগে উঠেছে। সিনেমা বন্ধ করে দেবে এরা আধুনিক পড়াশোনা কিছুদিনের মধ্যেই বন্ধ করে দেবে। হয়তো বলবে আর ইংরেজি পড়তে হবে না, সব উর্দু পড়ো।
এরা যেটা করবে যে সমস্ত স্কুলগুলো বন্ধ করে সেগুলোকে মাদ্রাসায় রূপান্তরিত করবে, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে তারা ওই ইসলামিক শিক্ষা চালু করবে। একদম আমি গোটা দেশটা পেছোতে পেছোতে একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে। হিন্দুদের শুধু ক্ষতি হবে না, আমি জানি বাংলাদেশের মুসলিমদের মধ্যে একটা ভালো অংশ তারা কিন্তু অত্যন্ত উন্নত মনা, তারা কিন্তু ভয়ের চোটে রয়েছে, ভয়ে রয়েছে, কুঁকড়ে আছে। আগামী দিনে তাদেরও অন্য দেশ খুঁজতে হবে, সেই দেশে থাকাটা ওদের পক্ষে মুশকিল হয়ে যাবে। আমি আসছি ওদের সঙ্গে, যেহেতু তানিয়া রয়েছেন, তানিয়ার কাছে একবার আসবো। তানিয়া, যে বিষয়টা আমি আলোচনা করছিলাম, কথা বলছিলাম আমরা কিছুক্ষণ আগে, আজকে আপনি আমাদের সঙ্গে রয়েছেন, পরিচয় দিতেও ভালো লাগছে যে আপনার বাবা বাংলাদেশের সংবিধানের রচয়িতা। আজকে যখন দেখছেন দেশটার এই অবস্থা, যে ভেবে সংবিধান তৈরি করা, যে ভেবে একটা নতুন দেশকে জন্ম দেওয়া, যে ভেবে একটা নতুন দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং বিগত কয়েক বছরে বাংলাদেশ পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ বড় ছোট দেশের সঙ্গে প্রতিযোগিতার জায়গায় পর্যন্ত এগিয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে যখন আজ নিজের দেশটাকে দেখছেন, কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে, আপনাদের প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি প্রথম আপনাদের চ্যানেলে এসেছি। আমার বাবার আমার বেশি গর্বের পরিচয়, উনি বাংলাদেশের জন্মসনদ অর্থাৎ প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা 10ই এপ্রিল 1971 ওটা রচনা করেছেন। তারপরে তো আমাদের পূর্ণাঙ্গ সংবিধান আমরা পেয়েছি, 72-এর সংবিধান। যদিও এটাকে অনেকে বলে প্রথম সংবিধান, কারণ আমাদের একটা সরকার ছিল, মুজিবনগর সরকার, যেটা পরিচালনা হয়েছিল এই দলিলের মাধ্যমে। এটা বাংলাদেশের প্রথম দলিল, এবং বাংলাদেশ একটা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে পৃথিবীর বুকে। আমরা একটা নিজেদেরকে নিজের একটা রাষ্ট্র এবং সংবিধান উপহার দিয়েছি। ভারতের যখন ইন্ডিপেন্ডেন্স হয়, আপনি দেখবেন যে বিলেতে ব্রিটিশ পার্লামেন্টে একটা আইন হয়, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, এবং সেটার ভিত্তিতে ভারত এবং পাকিস্তানকে দুটো ইন্ডিপেন্ডেন্ট ডোমিনিয়ন তৈরি করা হয়। আমাদের কিন্তু সেটা না। আমাদের ইতিহাস অনেক গর্বের ইতিহাস। আমরা হচ্ছে অথোকথনাস, উই দ্য পিপল। আমাদের কোনো কলোনিয়াল পাওয়ার বা কোনো একটা সুপিরিয়র পাওয়ারের অনুমোদন বা পারমিশন নিয়ে আমরা করি নাই। এটাকে আমরা ইউডিআই এর মাধ্যমে করেছি, ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আমাদের জন্মের আগে, বাংলাদেশের জন্মের আগে, যে কোনো গোষ্ঠী বা জাতি যখন এটা করতে চেয়েছে তাদেরকে বিচ্ছিন্নবাদী বলা হয়েছে। কিন্তু যেহেতু আমাদের একটা নির্বাচিত একটা প্রতিনিধি ছিল এবং তাদের ম্যান্ডেট ছিল জনগণের পক্ষ থেকে, আমরা আত্মনিয়ন্ত্রণের অধিকার চর্চা করেছি, যেটা মানবাধিকার দলিলগুলো যেগুলো আছে, সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট, কালচারাল অ্যান্ড সোশ্যাল রাইট, সেটার 1 নম্বর অধিকার হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকার। সো বাংলাদেশের একটা, কিন্তু ভুলে যাবেন না, বাংলাদেশের একটা অনেক গর্বের ইতিহাস আছে, এবং আমরা ছিলাম প্রথম রাষ্ট্র, মেজরিটি মুসলিম, যারা নিজেদেরকে একটা সংবিধান এবং রাষ্ট্র উপহার দিয়েছি অন দ্য প্রেমিস অফ সেকুলার ডেমোক্রেসি। সো এইটা কিন্তু আমাদের বাংলা ভাষাভাষী মানুষ, যেটা পশ্চিমবঙ্গ আমাদের যথেষ্ট সাপোর্ট দিয়েছে সে সময়, কিন্তু বাংলার মানুষ, আমরা হচ্ছে আপনার পূর্ব বাংলার মানুষ, একটা রাষ্ট্র দিয়েছি নিজেদেরকে। সো সেটা আমাদের ভীষণ একটা গর্বের জায়গা। তো সেটাকে আমরা কোনো মতেই ছাড় দেব না। সো আমাদের এই জন্মের একটা সেকুলার রাষ্ট্র, যে আমরা নিজেদেরকে একটা রাষ্ট্র উপহার দিয়েছি। এখন তানিয়া, আপনি যে রাষ্ট্রের জন্মের কথা বলছেন, যে রাষ্ট্র নিয়ে গর্বের কথা বলছেন, ভারতও সবসময় পাশে দাঁড়িয়েছে, হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই দেশ, আপনার দেশের বর্তমান পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে যে তারা কি আদৌ এগিয়ে চলছে না পিছিয়ে যাচ্ছে? আমি এখানেই আসছি। এখানে আপনার আমাদের যে একটা পৃথিবীতে বেশিরভাগ রাষ্ট্রে যেখানে মুসলিমরা বাস করে, তারা কিন্তু সকল ক্ষমতার মালিক না, রাষ্ট্রের তারা মালিক পক্ষ না। তো সেই জন্য অন্যান্য যারা মুসলমানরা আছে, স্পেশালি মালদালার মতো মেয়ে যারা আছে, বাংলাদেশের নারীরা কিন্তু আপনি দেখবেন উন্নয়ন যে ইন্ডিকেটরগুলো আছে, সেখানে কিন্তু ভারতের থেকেও আমাদের ইন্ডিকেটর কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্ট ইন্ডিকেটরে বাংলাদেশের নারীরা এগিয়ে আছে। কিন্তু সাউথ এশিয়ায় একটা অবস্থানে আছি, এবং সেই অবস্থান থেকে আমরা কোনো মতেই সরে যেতে প্রস্তুত না। এই ঘটনা যারা ঘটাচ্ছে, এটা একটা আনএক্টেড গভর্নমেন্ট, একটা আনইউজুয়াল একটা সিচুয়েশনে তারা এসেছে। তারা দাবি করছেন যে এই সরকার তারা গঠন করেছে একটা সুপ্রিম কোর্টের ওপিনিয়ন 106 অনুচ্ছেদের সংবিধানের ভিত্তিতে, কিন্তু এই ওপিনিয়নটা আমরা কেউ দেখিনি।
এই ওপিনিয়নটার রেফারেন্স কি প্রেসিডেন্ট আদৌ করেছিলেন? করলে সেটা কি একটা পদত্যাগ পত্রের ভিত্তিতে? সো এই সরকারের উচিত ছিল এই ওপিনিয়ন যার ভিত্তিতে তারা দাবি করছেন তারা সরকারে আছেন, এটা একটা ট্রান্সপারেন্সির অভাব আছে। সো এখানে একটা বিশাল বড় প্রশ্ন বাড়ছে দিনে দিনে। দ্বিতীয়ত তারা যে প্রশ্ন আপনি তুলছেন, নিঃসন্দেহে আপনার প্রশ্নটা খুব যুক্তিসঙ্গত এবং এই প্রশ্ন এই দেশ থেকে অনেকে তুলেছেন। বারবার বলা হয়েছে যে এই সরকারটা আসলে একটা অনৈতিকভাবে বসে রয়েছে, সরকার জোর জবরদস্তি একটা ক্ষমতা দখল করে থেকে। আমার প্রশ্ন হচ্ছে যে আদৌ এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা আপনারা দেখছেন কি? কারণ অনেক তো ক্ষতি হয়ে যাচ্ছে, দেশের ইতিহাস বদলে দেওয়া হচ্ছে, বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলা হচ্ছে, সিলেবাস চেঞ্জ করে ফেলা হয়েছে, নতুন আইন আনা হচ্ছে, সংস্কারের নাম করে সংবিধান আইন সবকিছু বদলে ফেলা হচ্ছে। এরপর যখন আপনারা যদি ভেবে থাকেন যে এটা মাত্র কয়েকদিনের জন্য, তাহলে কি সত্যি অনেক দেরি হয়ে যাচ্ছে না? কি করবেন? এখান থেকে বেরোনোর রাস্তা কি? সমাধান সূত্র কি আছে আপনাদের কাছে? হ্যাঁ, আমরা এখানে আপনি একটা যদি চিন্তা করেন, আমার যে মেজর দুটি দল আছে আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের ভিতরে কিন্তু আপনার 40% যদি ভোট থাকে আনুমানিকভাবে এক একটা দলের, 80% মানুষ কিন্তু তাদের সমর্থনে আছে। এবং আপনার এই যে সংবিধান সংস্কারের কথা বলছেন, দেশের নাম পরিবর্তনের কথা বলছেন, এগুলোর সাথে তো মেজর দুটো পার্টি নেই, অর্থাৎ 80% মানুষ কিন্তু নেই যারা এই কাজগুলো করছে। এবং আমরা দেখছি যে একটা আপনার ভিজিল্যান্টি বলেন বা একটা মব বলেন বা আপনার কিছু বেকার পোলাপান বলছে আমাদের দেশে, এদের পরিচয় কিন্তু আমাদের কাছে স্পষ্ট না। তারা বলছে যারা সমন্বয়কারী ছাত্র, কিন্তু আমি তাদের কোনো স্টুডেন্ট আইডি এখনো দেখিনি। তারা দাবি করছে যে তারা আপনার সমন্বয়কারী ছিল, কিন্তু তারা একটা কিছু গোপন করেছে। এই সমন্বয়কারীদের ভিতরে 155 জনের ভিতরে 108 জনই ছিল হচ্ছে শিবিরের, যেটা তারা কিছুটা প্রতারণা করেছে সাধারণ মানুষের সাথে। দ্বিতীয়ত তারা কিন্তু আপনার তাদের সোর্স অফ ইনকাম কি আমরা জানি না, তারা কোনো উদ্যোক্তা আদৌ কিনা, তাদের তো কোনো চাকরি তারা করেছে বা কোনো। আপনি যে প্রশ্নগুলো তুলছেন, আমি আবারও বলছি প্রশ্নগুলো খুব যুক্তিসঙ্গত। আমি আপনার কাছে আবারও আসছি, এখানে বলরাম বসু রয়েছেন এবং রক্তিমবাবু রয়েছেন। রক্তিমবাবুকে দিয়ে শুরু করবো, তারপর বলরাম বাবুর কাছে আসবো। এই বিষয় নিয়ে আমরা বহুবার এখানে আলোচনা করেছি, কিন্তু আমার মনে হচ্ছে রক্তিমদা এখন জল মাথার উপর উঠে গেছে। যে জায়গা থেকে তানিয়ারা বিষয়টাকে দেখছেন এবং তিনি বলছেন যে এটা এই সরকারের নৈতিকতা নেই, এই সরকারের অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত ইউনূস রয়েছে ক্ষমতায়, ততক্ষণ পর্যন্ত যে ক্ষতিগুলো হয়ে গেছে, এত হিন্দুদের প্রাণ চলে গেছে, হিন্দু নির্যাতন আজও হচ্ছে। শেষ কদিন আমার কাছে তালিকা রয়েছে কি কি হয়েছে। চিন্ময় কৃষ্ণপ্রভু আজও জেলের মধ্যে বন্দী হয়ে রয়েছে এবং একের পর এক এ ধরনের জিহাদি নিয়ম, তালিবানি ফতোয়া জারি হয়ে যাচ্ছে। এরপর আমি জানি না যে সত্যি এখান থেকে যখন যদি কোনোদিনও এই চাপে পড়ে, যেভাবে কোথাও ট্রাম্প হাত তুলে নিয়েছে এবং ট্রাম্প হাত তুলে নেওয়ার পর যদি একদিন কখনো ভারতও মুখ ফিরিয়ে নেয়, তখন চাপে পড়ে শেষ পর্যন্ত যখন ইউনূস পালিয়ে যাবে বা কখনো কিছু পরিণতি হয় একটা, ততদিনে অনেক দেরি হয়ে যাবে নাকি? অবশ্যই। প্রথমে তানিয়া আমিরকে আমি একটা জায়গায় ধন্যবাদ জানাই, বোধহয় উনি একটা লড়াই করেছিলেন, সেটা হচ্ছে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার জন্য এবং তরিকত ফেডারেশনকে নিষিদ্ধ করার জন্য। আমি রাইট? আমি বোধহয় ভুল বলছি না? না, তরিকত ফেডারেশন আমাদের পিটিশনার, তরিকত ফেডারেশন কেউ ব্যক্তি আমাদের পিটিশনার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস এখন মোহাম্মদ ইউনূস নয়, তিনি এখন খলিফা ইউনূসে রূপান্তরিত হয়েছেন এবং তিনি বাংলাদেশকে একটি খিলাফত রাষ্ট্রে পরিণত করার সমস্ত রকম আয়োজনকে সম্পন্ন করেছেন। বাংলাদেশ বিকামে খিলাফত স্টেট, একদম খুব পরিষ্কার। কারণ হচ্ছে যে আপনারা যেটা বলছেন যে এই আমলের থেকে এটা হয়েছে, আমি বলবো এর সূত্রপাত কিন্তু অনেক আগেই হয়েছে। দেখুন, সংবিধানে, বাংলাদেশের সংবিধানে যখন ধর্মনিরপেক্ষ শব্দটা উড়ে গেল, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম এলো কিংবা রাষ্ট্রধর্ম ইসলাম হলো, তখন কিন্তু এই দুটো গণতান্ত্রিক দলই কোনো না কোনো সময় ক্ষমতায় ছিল, যাদের কথা আপনি এইমাত্র বললেন, বিএনপি বা আওয়ামী লীগ। তারা কিন্তু কেউ 72-এর সংবিধানে ফিরে যাওয়ার চেষ্টা করেনি, আর ফিরে যাওয়ার চেষ্টা করেনি বলেই আজকে এই মৌলবাদীরা তার রসদ পেয়েছে এবং তারা নতুন উদ্যমে ফিরে এসছে। এবং এটা নতুন নয়। ধরুন, আমি নিজে বাংলাদেশকে খুব কাছ থেকে দেখেছি, এখনও দেখি। এটা হচ্ছে আজানের সময় আমি দেখেছি যে যেসব মেয়েরা, হিন্দু মেয়েরা বিভিন্ন জায়গায় কাজ করছেন বা চায়ের দোকানে বসে আছেন বা তাদের অফিসে বসে আছেন, তাদেরকে জোর করে মাথায় ঘোমটা দেওয়ানো হতো
এটা আপনি অস্বীকার করতে পারেন না। তো এখানে শুরু হচ্ছে রমজান মাসে জোর করে দোকান বন্ধ করে দেওয়া হয়। একবারও ভাবা হয়নি যে অন্য মানুষগুলো যারা রোজা করেন না তারা কি খাবেন। হোয়ারাস ইন্দোনেশিয়ায় কিন্তু রোজা রেখে তারা কিন্তু রামায়ণ মঞ্চস্থ করেন, এই উদাহরণ আছে। সুতরাং ইন্দোনেশিয়া আপনাদের থেকে মানে বাংলাদেশের থেকে কম মুসলিম এটা কিন্তু কেউ বলতে পারবে না। মালয়েশিয়াতেও এই উদাহরণ আছে, বিভিন্ন দেশের রামায়ণকে পাঠ করা হয়। কিন্তু অদ্ভুতভাবে বাংলাদেশ যেটা ভারতের থেকে জন্মলাভ করলো, অর্থাৎ অখণ্ড ভারতের একটা সময়ের অংশ, সেই বাংলাদেশে হঠাৎ এই ধরনের বিদ্বেষটা কেন তৈরি হলো সেটা নিয়ে কিন্তু ভাবার সময় এসে গেছে। আজান চলাকালীন বিভিন্ন পূজা মণ্ডপে প্রথমে আমি বলি আজান চলাকালীন বিভিন্ন পূজা মণ্ডপে বিভিন্ন সময় ঢাক বাজানো বন্ধ করা হয়েছিল, পরে রাষ্ট্রীয়ভাবে এটাকে বন্ধ করা হয়েছে, তখনও কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি। যেটা এখন আমাদের এখানে শুরু হয়েছে, এবার গার্ডেন রিচে ঢাক বাজানো বন্ধ করার চেষ্টা হয়েছে। তো এই যে খলিফাতন্ত্রে আসা, এই খলিফাতন্ত্রে আসা কিন্তু একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে। এবং আমি শেষ করি, শত্রু সম্পত্তি আইনের নামে কে শত্রু? আমার বাবা ওখান থেকে চলে এসেছিলেন, অখণ্ড ভারতের মানুষ ছিলেন তিনি। আমার বাবা বাংলাদেশের বিরুদ্ধে কোনো যুদ্ধ করেননি, পাকিস্তানের বিরুদ্ধে কোনো যুদ্ধ করেননি। আমার বাবার সম্পত্তিটা শত্রু সম্পত্তি হয়ে গেল। এবং আমার বাবার শুধু নয়, আরও অনেক হিন্দু সম্পত্তি শত্রু সম্পত্তি করে গ্রাস করে কারা খেয়েছে? এই যে রাজনৈতিক দলের নাম বললেন তারা। হিন্দুরা চিরকাল 1947 সালের পর থেকে স্টিল নাও যে সরকার আসুক না কেন হিন্দুরা এই গণহত্যার শিকার হয়েছে। হিন্দুরা রাজনৈতিকভাবে তাদেরকে ভোট দিয়েছে, কখনো আওয়ামী লীগকে, কখনো বিএনপিকে সুদিন ফিরে পাওয়ার আশায়, কিন্তু বারবার তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাদের সম্পদ গেছে, তাদের মা বোনদের সম্মান গেছে, সম্ভ্রম গেছে। 71-এর মুক্তিযুদ্ধে আপনাকে আমি প্রশ্ন করি যে কজন আমাদের পশ্চিমবঙ্গে শরণার্থী হয়ে এসেছিলেন? 99.9% হিন্দু শরণার্থী হয়ে এসেছিলেন। তারা কি ফিরে গিয়ে তারা কি সেই সম্মান পেয়েছিলেন? পায়নি। সুতরাং 47 সাল থেকে যে বীজ ওখানে বপন করা হয়েছিল, পাকিস্তানের বীজ, তা মহিরু আকার ধারণ করে 2025-এ আমাদের সামনে এসছে। যার জন্য যে গণতান্ত্রিক সরকারের দরকার ছিল সেই সরকার ওখানে কোনোদিন গড়ে ওঠেনি। বারবার ওখানে সামরিক শাসন এসছে এবং এই মৌলবাদের বীজ ওখানে ছিল। এবং এই গণতান্ত্রিক দল আওয়ামী লীগ তার দায় এড়াতে পারে না, বিএনপিও তার দায় এড়াতে পারে না। আমাদের উত্তেজিত তো আমাদের হওয়ার কথা, কারণ কষ্টটা আমাদের। অবশ্যই আমাদের কথাটি একটু শুনুন, তাহলে একটু শুনুন প্লিজ, ঠিক আছে? আপনারা উত্তেজিত কম হন, উত্তেজিত যারা আমরা আমাদের ভিক্টিমাইজ যারা হচ্ছি, তো আমরাও ভিক্টিমাইজ, আমাদেরকে তানিয়াদি আমরাও ভিক্টিমাইজ। আমার পরিবার এখন ওখানে রয়েছে, আমরাও ভিক্টিমাইজ। আমরা মনে করি আপনারাও আমাদের পরিবার, নাহলে শেখ হাসিনাকে আমরা আশ্রয় দিতাম না। আপনারা শুনুন কথাটা, আমাদের কষ্টটা আমাদের মতো করে আমাদের ভাষায় বলতে দিন। আপনি বলবেন না প্লিজ, আগে আমাদের কষ্টটা কি বোঝার চেষ্টা করুন। এটা হিন্দু মুসলিম বিষয় আমাদের প্রেক্ষিত থেকে না। এখানে যেটা আমরা দেখেছি শুধু হিন্দুদেরকে না, এটা খ্রিস্টান চার্চ, 9টা খ্রিস্টান চার্চ ভেঙে দেওয়া হয়েছে, আমাদের সুফি দরগা শরীফগুলা ভেঙে দেওয়া হয়েছে। ওকে, সো এখানে আমরা যেটা দেখছি, প্রোগ্রেসিভ যারা লোকজন আছে, যারা আপনার আমি কুষ্টিয়ার মেয়ে, এখানে লালনের যে মেলা, লালনের যে অনুষ্ঠান, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। সো এখানে উগ্রবাদী একটা ইসলাম, যে ইসলামের সঙ্গে আমরা ফ্যামিলিয়ার না, যে ইসলাম বাংলাদেশের মানুষ বোঝে, সেটা হচ্ছে শান্তির ধর্ম, যেটা মিলেমিশে থাকে, যেটা ইনক্লুসিভ, নট এক্সক্লুসিভ। আমরা পাকিস্তান আমলে এরকম, কিন্তু ঘটনা হচ্ছে যে যাদের যে সমস্ত সেখানে মুসলিম মানুষের উপরে আঘাত এসেছে, আমি যেটা বলছি আমাকেই বলতে দেন। তো সেটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হিন্দু মুসলিমের বিষয় না। আমাদের যে এখানে পাহাড়ি ছিল, তাদের উপরেও কিন্তু যেই শিক্ষা পাঠ্যপুস্তকে তাদের যেই একটা পরিচিতি ছিল, সেটাও এখন নেই। না, আপনি বলছেন নিঃসন্দেহে বুঝতে পারছি, বলরাম দাস রয়েছেন। আমি বাকি অতিথিদের কাছেও আসি, আপনার মনে হচ্ছে বিষয়টা হিন্দু মুসলিম নয়, কিন্তু সেক্ষেত্রে আপনাদের একটা ন্যারেটিভ বলা হয়েছিল যে আওয়ামী লীগের জন্য সেক্ষেত্রে কিছু কিছু মুসলিম পরিবারের উপরে আঘাত এসেছে, কিন্তু হিন্দু নির্বিচারে তাদের নির্যাতন চলেছে, এখনো পর্যন্ত চলছে। চিন্ময় কৃষ্ণ প্রভুকে কেন এতদিন আটকে রাখা হয়েছে, আজ পর্যন্ত উত্তর পাওয়া যায়নি। সুফি শ্রাইন, সুফি দরগা শরীফও ভেঙে দেওয়া হয়েছে, চুরমার করে দেওয়া হয়েছে। দিদি কটা? হ্যাঁ, প্রত্যেকবার পূজোর সময় যে গভর্নমেন্টই থাকুক না কেন, হিন্দুরা ভয়ে থাকতেন এবং প্রত্যেকবার মন্দিরের প্রতিমা ভাঙা হতো। এমন কোন দিন নেই 47 সালের পর থেকে যে মন্দিরের প্রতিমা ভাঙা হয়নি। দিদি প্লিজ বাকিদের কথাটা শুনিনি প্লিজ। বলরাম বাবু, এর আগে আমরা দেখেছি দুর্গাপূজার ক্ষেত্রে আমাদের খারাপ লাগছে এই কারণে। আমি বাকি শেষ অতিথির কাছে আসবো, বলরাম বাবু সেখানে রয়েছেন, প্লিজ ওনাকে একটু অ্যালাউ করুন। শেষ অতিথি আজকে প্রথমে আপনাকে নমস্কার।
আর আপনার যে ধর্মনিরপেক্ষ আপনি কথাটা বললেন না, কীরকম কানে যেন লাগলো। আপনারা কোনো কালে ধর্মনিরপেক্ষ ছিলেন না, আজও ধর্মনিরপেক্ষ নয়, আগামীকালেও ধর্মনিরপেক্ষ থাকবেন না। আপনাদের শেখ মুজিব নিয়ে আপনারা বড় বড়াই করেন, ঠিক আছে। আপনাদের আর 46-47 মুজিবুর রহমানের যে ঘটনাগুলো আছে তালতলা পার্ক স্ট্রিট সেই জায়গায়, এবং পরবর্তী সময় আর নোয়াখালীতে গোলাম সারবারের সঙ্গে যে ঘটনাগুলো আছে একটু মনে রাখবেন, আমি আর নতুন করে উল্লেখ করব না। আপনারা স্বাধীনতা পেলেন 71 সালে, একটা জায়গা শুধু চুপনগরে। আমার কথাটা বলতে দিন, আমার কথাটা বলতে দিন, শুনুন শুনুন শুনুন, শোনার অভ্যেস করুন। 71 সালে চুপনগরে একদিনে 5 ঘন্টার মধ্যে আপনারা 11,000 থেকে 12,000 মানুষ মেরেছেন, আপনাদের ইতিহাস তাই। এরপর স্বাধীনতা পেলেন 92 সালে, কেন গণহত্যা চালালেন? 2001-এ ভোলা, বরিশাল, রংপুর, দিনাজপুর সেই গণহত্যা চলল। 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ায় গণহত্যা চলল। 2021 কুমিল্লায়, রংপুরে গণহত্যা চলল। আর আজকে 2024 সালে সেই গণহত্যা চলছে। গত বছর দুর্গাপূজাতে আমাদের খবর করতে হচ্ছে, গত বছরও, বেশি পুরনো নয়, তখনও কিন্তু সরকারে আওয়ামী লীগ রয়েছে। কেন হিন্দুদের মারতে হবে? তারপরে আপনারা গণতন্ত্রের কথা বলবেন। টুকাইরা কে কারা ছিল জানতেন না? এই টুকাইরা কারা জানতেন না? নতুন করে সময় একদম শেষ। আমি আজকের আলোচনা এখানে শেষ করবো, যদিও পরবর্তীকালে আলোচনার অনেক অবকাশ রয়েছে, কারণ নিঃসন্দেহে তানিয়া আমিরের মতো আরো অনেক মানুষজন যারা তাদের বক্তব্য তুলে ধরতে চাইছে, তাদের ভার্সনটাও নিঃসন্দেহে খুব জরুরি এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু সময় একদম শেষ। এই প্রশ্ন রাখবো যে সত্যি যদি এরকম অচলাবস্থায় চলতে থাকে তাহলে এর শেষটা কোথায় হবে? এই দেশ যদি এর ইউনূসের হাতেই থাকে, বা যদি ইউনূস হাত থেকে বেরিয়েও যায়, তাহলে দেশটা যে জায়গায় পৌঁছচ্ছে, এরপর যারা ক্ষমতায় আসবে তারা কি আদৌ নতুন কোনো ইতিহাস তৈরি করতে পারবে? তাদের কি সেই সদিচ্ছা রয়েছে? তারা কি আদৌ এখানে হিন্দুদেরকে সেই নিরাপত্তা দিতে পারবে? এই প্রশ্ন রেখে আজকের এপিসোড শেষ করলাম। এ নিয়ে আবারও কথা হবে, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।